আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদের সঙ্গে আছি আমি মাহবুবা জারিন ডায়না। 10 জানুয়ারি আজ মহান মুক্তিযুদ্ধ শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীন বাংলাদেশে ফেরার দিন। মুক্তিযুদ্ধে 9 মাসের বেশি পাকিস্তানের কারাগারে বন্দী থাকার পর 1972 সালের এই দিন তিনি দেশে ফেরেন। পূর্ণতা পায় 16 ডিসেম্বরের বিজয়। বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস এর কথা স্মরণ করছেন জুলহাস কবির। বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়। নেতা আসছেন, ফিরে আসছেন মৃত্যুর কোল থেকে বন্দি দশা কাটিয়ে। হানাদার বাহিনীর নির্মম অত্যাচার সহ্য করে ফিরে আসছেন বাঙালির সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান, যার অহংকারে উজ্জ্বল বাঙালি। সেই মহান নেতা ফিরছেন তার প্রিয় বাংলায়। দেশকে বলো তুমি, বলো কেন এত ভালোবাসলে। প্রিয় মুজিব ভাইকে এক নজর দেখতে তাই তো জনতার ঢল নামে যুদ্ধ বিধ্বস্ত তেজগাঁও বিমানবন্দরে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগানে রাজপথ যখন মুহুর্মুহু কাঁপছে, ঠিক তখনই দূর আকাশে দেখা মেলে সাদা কমেট বিমানের। বার কয়েক চক্কর দিয়ে বিমানটি যখন মাটি স্পর্শ করে, আমার বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে, আমার জীবনের স্বাদ আজ পূর্ণ হয়েছে, আমার বাংলার মানুষ আজ মুক্ত হয়েছে। স্বতঃস্ফূর্তভাবে ওই ধরনের আগমন জনতার তাদের প্রিয় নেতাকে দেখার জন্য, সেটাও আর ভবিষ্যতে হবে না। বঙ্গবন্ধু কিন্তু আবেগাপ্লুত হয়েছেন, শহীদদের স্মরণ করেছেন। আজীবন তিনি যে জিনিসগুলি লালন করেছিলেন, ফিরে এসে তার বক্তৃতার বিভিন্নভাবে এই কথাগুলি বলেছিলেন। এর আগে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণের পর বিশ্ব নেতাদের চাপে 8 জানুয়ারি বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয় পাক শাসক গোষ্ঠী। মুক্তি পেয়ে পাকিস্তান থেকে যান লন্ডনে। সেখানে তাকে অভ্যর্থনা জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ। সংবাদ সম্মেলনে যোগ দিয়ে দ্রুত বাংলার জনগণের কাছে ফিরে যাওয়ার ব্যাকুলতার কথা জানান বঙ্গবন্ধু। ব্রিটিশরা তখনও বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি, কিন্তু বিমানে করে দেওয়া এটা কিন্তু এক ধরনের স্বীকৃতি ছিল। সেদিক থেকে একটা কূটনৈতিকভাবে কিন্তু ভারত বাংলাদেশ ওই দিনই জয়লাভ করেছিল। সংবাদ সম্মেলন হয়েছিল, বঙ্গবন্ধু এটাও বলেছিলেন যে ভুট্টো যে তাকে একটা ইঙ্গিত দিয়েছিলেন আবার এক হয়ে বা কোনো কিছু করা যায় কিনা, তিনি বলেছিলেন না, ভুট্টো তার মতো থাকুক, আমরা আমাদের মতো থাকব। লন্ডন থেকে যান ভারতে। সেখানে তাকে অভ্যর্থনা জানাতে ছুটে আসেন রাষ্ট্রপতি ভিভি গিরি, প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সহ কেন্দ্রীয় নেতারা। শ্রীমতী গান্ধী আমার জন্য দুনিয়ার এমন জায়গা নাই যেখানে চেষ্টা করেন নাই আমাকে রক্ষা করার জন্য। জুলহাস কবির, আরটিভি, ঢাকা। জাতির পিতা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ধানমন্ডি 32 নম্বর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 8:30টায় প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা জানান তিনি। পরে সিনিয়র নেতাদের সাথে নিয়ে দলের পক্ষে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি। শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে আজকে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ অনেক বেশি ঐক্যবদ্ধ, অনেক বেশি শক্তিশালী। দেশি বিদেশি নানা ষড়যন্ত্র, আন্দোলনের নামে সহিংসতার সমুচিত জবাব ও সাম্প্রদায়িকতার উত্থান রুখে দিতে প্রস্তুত আওয়ামী লীগ। পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণের মধ্য দিয়ে আমরা বিজয় অর্জন করি। এই বিজয় পূর্ণতা পায়নি যতক্ষণ না পাকিস্তানের কারাগারে বন্দী বিজয়ের মহানায়ক
বঙ্গবন্ধু শেখ মুজিব, তার অনুপস্থিতিতে বিজয় ছিল অসম্পূর্ণ। দর্শক, এই মুহূর্তে ধানমন্ডি 32-এ আছেন সহকর্মী শরীয়ত খান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। শরীয়ত, শ্রদ্ধা নিবেদনের আর কি খবর আছে আপনার কাছে এবং দিনের কি কি কর্মসূচি আছে আজ স্বদেশ প্রত্যাবর্তন দিবসে জানাবেন। আমি এখন ধানমন্ডি 32 নম্বরে রয়েছি। সকাল থেকে কিন্তু এখানে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন শুরু হয়েছে। প্রথমেই সকাল 8:25 প্রথম শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দলের নেতাকর্মীদের নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। তা এরপরে প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর কিন্তু সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এবং এরপর থেকে আপনি দেখতে পাচ্ছেন যে এখন যুবলীগের পক্ষ থেকে যুবলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। এর আগে কিন্তু প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর কিন্তু প্রতিটা সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠন যারা রয়েছেন এখন কিছুক্ষণ আগে এখন শ্রদ্ধা জানালো যুবলীগ। এর আগে ছাত্রলীগের বিভিন্ন শাখা কিন্তু বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এছাড়াও কৃষক লীগ থেকে শুরু করে সব সংগঠনগুলো কিন্তু আজকে সকাল থেকেই তারা এখানে। এছাড়া এখনও লাইনে কিন্তু অনেকেই রয়েছেন এবং বিভিন্ন কলেজ, বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও কিন্তু আজকে শ্রদ্ধা জানানো হচ্ছে। আপনি জানেন যে প্রায় বাংলাদেশ স্বাধীনের পর প্রায় 24 দিন পর পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্ত হয়ে বঙ্গবন্ধু এই দিনে বাংলাদেশে ফিরেছিলেন। এই জন্য এই স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিভিন্ন সংগঠন এবং সাংস্কৃতিক অঙ্গন থেকে সকলের পক্ষ থেকে কিন্তু বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে। সকাল থেকেই নানা কর্মসূচির মধ্যে দিয়ে দিনটি শুরু করা হয়। সকালে কিন্তু দলীয় পতাকা এবং জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়াও আজকে বিকেলে কিন্তু আলোচনা সভা রয়েছে, সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই উপস্থিত থাকবেন। তো এই হলো আজকের দিনের কর্মসূচি। ধন্যবাদ শরীয়ত। এতক্ষণ ধানমন্ডি 32 থেকে জানাছিলেন সহকর্মী শরীয়ত খান। চীনের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার দেওয়ার কথা ছিল, কিন্তু দীর্ঘদিন পার হলেও বাংলাদেশি ব্যবসায়ীরা সেই সুবিধা পাচ্ছেন না বলে দেশটির নতুন পররাষ্ট্রমন্ত্রী ছিন গ্যাংকে স্মরণ করিয়ে দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। বলেন, বাংলাদেশ এক চীন নীতিতে বিশ্বাস করে বলে চীনের পররাষ্ট্রমন্ত্রী কিং গ্যাংকে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। সোমবার রাতে আফ্রিকা যাওয়ার পথে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 1 ঘন্টার সফর বিরতিকালে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেন ডক্টর মোমেন। চীনের পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজটি বেইজিং থেকে আফ্রিকা যাওয়ার পথে জ্বালানি সংগ্রহের জন্য মধ্যরাতে ঢাকার বিমানবন্দরে যাত্রাবিরতি করে। ইথিওপিয়া সহ আফ্রিকার 5 দেশ সফরে যাচ্ছেন চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রী। ট্রেডটা আমরা প্রায় 780 মানে 800 মিলিয়নের বিক্রি করি, আর আপনাদের থেকে প্রায় 13 বিলিয়নের জিনিস কিনি। এটা এক্সাইটেড হয়ে যাচ্ছে। আপনারা সেই ট্রেড বাড়ানোর জন্যে বলেছিলেন যে 98% যত প্রোডাক্ট আছে সেগুলোতে ডিউটি ফ্রি, কোটা ফ্রি অ্যাক্সেস দিবেন। এটা অ্যানাউন্স করেছেন, কিন্তু গ্যাজেটটা হয়নি বলে আমাদের ব্যবসায়ীরা এখনও সেই অ্যাডভান্টেজটা নিতে পারছে না। তীব্র শীতে দুর্ভোগে আছেন বিভিন্ন জেলার মানুষ। ঘন কুয়াশা ও ঠান্ডা বাতাসে ভোগান্তি বেড়েছে তাদের। হাসপাতালগুলোতে ভিড় করছেন জ্বর, সর্দি, কাশি সহ শীতজনিত নানা রোগে আক্রান্তরা। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উত্তরের জেলা পঞ্চগড়ে। সকাল 9টায় এই জেলায় 6.9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। দিনাজপুরের হিলিতে সকাল থেকে কুয়াশা কেটে গেলেও বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। কুড়িগ্রামে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ সময় মতো কাজে যেতে পারছেন না। বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন শিশু ও বয়স্করা। রাতভর বৃষ্টির মতো কুয়াশা ঝরছে চুয়াডাঙ্গায়। শীতে কষ্টে আছেন খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন তারা। এত ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে কামাই কাজ করবে কীভাবে? এবং খেটে খাওয়া মানুষের জন্য তো শীতের খুব কষ্টই হয়েছে। সবচেয়ে বেশি কষ্টের মধ্যে আছে কৃষিকাজের সাথে যারা সম্পৃক্ত, ব্যবসার সাথে, স্বাভাবিক দিনমজুর যারা দিন আনে দিন খাবে। শীত পরিস্থিতি জানাতে দিনাজপুরের হিলি থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল আজিজ। আজিজ, শীতে মানুষের দুর্ভোগ ও প্রশাসনের সহায়তার বিষয়ে জানাবেন।
যে মাহবুবা, আপনি যেমনটি জানেন গত কয়েকদিন থেকে দিনাজপুর সহ উত্তর অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজকে সকাল 6টায় অর্থাৎ ভোর 6টায় কিন্তু দিনাজপুরে 8.0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ধারণ করা হলো। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ সকাল 9টার পর সেটি কিন্তু 7.9 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু নেমে এসেছে। সেই সঙ্গে বাতাসের আর্দ্রতা ছিল 89%। আপনাকে জানিয়ে রাখি, আসলে উত্তরের হিমেল হাওয়ার কারণে মূলত কিন্তু শীতের প্রকোপটা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। এতে কিন্তু চরম বিপাকের মধ্যে রয়েছে শিশু এবং বয়স্করা, সেই সঙ্গে নিম্ন আয়ের মানুষগুলো। আমি হাসপাতালগুলোতেও কিন্তু খোঁজ নিয়ে দেখেছি, সেখানে কিন্তু বিশেষ করে শিশু এবং বয়স্ক রোগীর সংখ্যা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে বয়স্করা কিন্তু হাঁপানি রোগে কিন্তু আক্রান্ত হচ্ছে বলে জানিয়েছে এখানকার কর্মরত ডাক্তাররা। আপনাকে জানিয়ে রাখি, আসলে আপনি যেমনটি বলছিলেন যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এখন পর্যন্ত 1600 কম্বল বিতরণ করা হয়েছে, যা চাহিদার তুলনায় কিন্তু অপ্রতুল্য। তবে উপজেলা প্রশাসন বলছে যে তারা আরো চাহিদা কিন্তু দিয়েছে, সেই কম্বলগুলো আসলে তারা পর্যায়ক্রমে বিতরণ করবে। তবে একটা বিষয় জানিয়ে রাখি, আসলে যে শীতার্তদের অর্থাৎ গরিব অসহায় মানুষদের পাশে কিন্তু কোনো প্রকার দলীয় নেতা বা কোনো প্রভাবশালী ব্যক্তিদের কিন্তু আমাদের এখনো কিন্তু চোখে পড়েনি। শুধুমাত্র সরকারি যেটুকু ত্রাণ বা সাহায্য সহযোগিতা সেটুকুই কিন্তু এখন অব্যাহত রয়েছে। তো এখন পর্যন্ত বলা যায় মাহবুবা, আসলে শীতে কিন্তু সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষগুলো। প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করলে তারা হয়তো বা কিছুটা শীত থেকে রেহাই পাবে। এই ছিল আমার কাছে দিনাজপুরের হিলি থেকে শীত পরিস্থিতির সর্বশেষ। মাহবুবা। ধন্যবাদ। আব্দুল আজিজ জানাচ্ছিলেন দিনাজপুরের হিলি থেকে। এখন দেশেই উৎপাদন করছে নানা রকম মাদক। দেশে বাজার সৃষ্টির পাশাপাশি বিদেশেও পাচার হচ্ছে সেসব মাদক। তেমনি এক নতুন মাদক কেটামিনের সন্ধান পেয়েছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। চেতনানাশক ইনজেকশন দিয়ে তৈরি এ মাদক পশ্চিমা দেশগুলোতে ব্যাপক জনপ্রিয়। পার্টি ড্রাগ হিসেবে জনপ্রিয় এই মাদক দিয়ে যে কাউকে বশ করা যায় এবং টার্গেটের শিকার হন তরুণীরাই। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। ক্রিস্টাল ম্যাথ, এলএসডি, ম্যাজিক মাশরুম সহ দেশের সীমান্তবর্তী এলাকাগুলো দিয়ে ইয়াবা প্রবেশ ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী যখন ব্যতিব্যস্ত, তখন রাজধানীতেই পাওয়া গেল কেটামিন নামক আরেক নতুন মাদকের সন্ধান, যেটি বাংলাদেশে তৈরি হয়ে পাচার হচ্ছে দেশের বাইরেও। বনানীর নিজ বাসার মধ্যেই এমন একটি ল্যাব স্থাপন করে প্রায় 1 দশক ধরে কেটামিন তৈরি করে আসছিল নওশাদ নামের এক যুবক। অস্ত্র পাচারে চেতনানাশক ঔষধ হিসাবে ব্যবহৃত কেটামিন ইনজেকশনের সঙ্গে একটি বিশেষ ধরনের রাসায়নিক মিশিয়ে ওভেনের সাহায্যে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে পাউডারে পরিণত করতেন তিনি। বাইরের দেশগুলোতে পার্টি ড্রাগ হিসাবে এই মাদক ব্যাপক জনপ্রিয়। বেসিক্যালি ইনফরমেশন ছিল যে কোকেনের একটা গ্রুপ হচ্ছে কোকেন সেল করছে। তো আমরা সেই মোতাবেক হচ্ছে আমরা এই বনানীর নওশাদের বাসায় আমরা অভিযান পরিচালনা করি। সেখানে গিয়ে আমরা দেখতে পাই যে কেটামিন পাউডার প্রস্তুত করার জন্য সব ধরনের ইনস্ট্রুমেন্ট, যা যা কেমিক্যাল প্রয়োজন তার বাসায় সেগুলো ছিল। সে 2003 সালের দিকে মালয়েশিয়ায় পড়াশোনার জন্য গিয়েছিল, সেখানে সেই কৌশলটি রপ্ত করে। বিভিন্ন অভিনব উপায়ে তারা মাদক তৈরি করে যারা মাদকাসক্ত তাদের ডিমান্ড অনুযায়ী তারা ছড়িয়ে দিচ্ছে। 2017 সালে আমরা এরকম একটি অভিযান পরিচালনা করেছিলাম, যেখানে আমরা এক শ্রেণীর মাদক ব্যবসায়ীকে পেয়েছিলাম যারা এই ধরনের কেটামিনকে তারা মাদকে রূপান্তরিত করে তারা এটা নিয়ে ব্যবসা করেছে। আমাদের এই ধরনের গোয়েন্দা কার্যক্রম চলমান আছে। চিকিৎসকরা বলছেন এই মাদক সেবনে বাস্তব জ্ঞান লোপ পায়। কৌশলে এই পাউডার পানীয়র সঙ্গে মিশিয়ে সেবন করালে ভুক্তভোগীকে নিজের মতো করে ব্যবহার করতে পারেন দুষ্কৃতরা। অনেক ক্ষেত্রেই তরুণীরা এই টার্গেটের শিকার হন। যখন কেটামিন নেয় তখন বুঝতে পারে না তার আশেপাশে কি হচ্ছে, সে নিজেও বুঝছে না কি করছে বা কাকে কি করছে। এই সময় সে নিজেকে আতঙ্ক অবস্থায় অন্যকে মেরেও ফেলতে, নিজেকে মেরে ফেলতে পারবে। বিদেশে এমন ভয়ঙ্কর ড্রাগ চিকিৎসকদের ব্যবস্থাপত্র ছাড়া ব্যবহার করা না গেলেও বাংলাদেশের প্রেক্ষাপট ভিন্ন। তাই অচিরেই নিয়ম না মানা ফার্মেসিগুলোর বিরুদ্ধে অভিযান করার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট সংস্থাগুলো। সুমন তানভীর, RTV, ঢাকা। নড়াইলে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে অসংখ্য ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, যেখানে জীবনের ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসা কার্যক্রম। কোনো রকম নিয়মনীতির তোয়াক্কা না করেই এসব মানহীন স্বাস্থ্য কেন্দ্রে সেবার নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন সিভিল সার্জন। নড়াইল প্রতিনিধি মোস্তফা কামালের তথ্যচিত্রে দাউদ হাসানের রিপোর্ট। উন্নত সেবার আশ্বাসে নড়াইলে ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়লেও সেবার মান তলানিতে। সরকারি নীতিমালা অনুযায়ী ক্লিনিকে সার্বক্ষণিক MBBS ডাক্তার, নার্স থাকার কথা থাকলেও এসব স্বাস্থ্যকেন্দ্রে কোনো নিয়মনীতির তোয়াক্কা করা হয় না। বেশিরভাগ ক্লিনিকে নেই মানসম্মত অপারেশন থিয়েটার সহ জরুরি চিকিৎসা সামগ্রী, এমনকি প্যাথোলজিস্ট ছাড়াই চলছে নানা পরীক্ষা নিরীক্ষা।
ফলে ভালো চিকিৎসার বদলে প্রতিনিয়তই বঞ্চনার শিকার হচ্ছে সাধারণ মানুষ। লোহাগড়া ট্রিটমেন্টের অবস্থা বেশি একটা মানে আমি ভালো বলবো না আর কি, সব জায়গায় আর কি কম বেশি সেরকম ভালো সার্ভিস নেই। তো বৃহস্পতিবার রাত 8টায় সিজার করে দিয়ে গেছে, দিয়ে পরে ডাক্তার এখানে আসিও নাই, বাচ্চা কোনো দেখাশোনা আর করেনি। কোনো ডাক্তার আসেনি, ওই নার্সরাই আসে। 2-3 দিন পর ডাক্তার আসে, এসে দেখে শুনে যায়। নানা অনিয়মের মাঝেও কিভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এমন প্রশ্নের জবাবে অজুহাতের জুড়ি নেই কর্তৃপক্ষের। আমাদের সিভিল সার্জনই বলছে যে একজন ডাক্তারটা রাউন্ড দিতে হবে, সার্বক্ষণিক না হলে হবে। এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে, ইসিজি করে যে সে বেড়াতে গেছে, এই জন্য আজকে আমি করতেছি। প্যাথোলজিস্ট থাকার কথা, এখানে আমরা ল্যাব টেকনোলজিস্ট আমরাই সব ধরনের রিপোর্টগুলো করি। বরাবরের মতো নিয়ম বহির্ভূত এসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন সিভিল সার্জন। আমাদের অধিদপ্তর থেকে যেটা নির্দেশনা আসছে, ফার্স্টে আমাদের যেসব জায়গায় একবারও লাইসেন্স হয় না তাদেরকে বন্ধ রাখার জন্য, এরপর পর্যায়ক্রমে যাদের ক্রাইটেরিয়া অনুযায়ী আমাদেরকে ধরতে বসি। তবে এই নির্দেশনা এখনো আসে নাই, যে কারণে আমরা এখনো ক্রাইটেরিয়া অনুযায়ী আমরা ধরতে পারছি না। নির্দেশনা আসলে ইনশাল্লাহ আমরা এইভাবে কাজ করব। ডক্টর নামধারী যারা প্রেসক্রাইব করে অথচ সার্টিফিকেট নাই, তাদেরকে আমরা আইনের আওতায় আনবো। আর ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার ক্ষেত্রে তারা যদি যথাযথভাবে ক্লিনিকগুলো চালায় তাহলে চলবে, নতুবা আমরা এটি বন্ধ করে দেব। জেলায় স্বাস্থ্য বিভাগের তালিকাভুক্ত 88টি ক্লিনিক, ডেন্টাল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। দাউদ হাসান, RTV। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুরে অবৈধভাবে গড়ে ইটভাটা গুড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন। সোমবার বিকেলে পরিবেশ অধিদপ্তর এবং চট্টগ্রাম জেলা পুলিশের সহযোগিতায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত এ অভিযান পরিচালনা করেন। এ সময় এবিসি ইটভাটা কর্তৃপক্ষ লাইসেন্স দেখাতে না পারায় সেটির চুল্লি চিমনি গুড়িয়ে দেওয়া হয়। আর পাহাড় থেকে মাটি কেটে আনার দায়ে কেবিএম ইটভাটার মালিক কামাল উদ্দিনকে 8 লাখ টাকা জরিমানা করা হয়েছে। একজন উপজেলা চেয়ারম্যান নিরলস চেষ্টায় এগিয়ে নিয়ে যাচ্ছেন পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষা কার্যক্রম। যেই জনপদে কিছু টাকার জন্য স্কুল ছেড়ে মাদক পাচারে জড়িত হতো শিক্ষার্থীরা, সেই জনগোষ্ঠীতে এখন পড়ালেখা থেকে শিশুরা ঝরে পড়ে না। একের পর এক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে প্রাথমিক শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছেন তিনি। বলছি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কথা। ইতিমধ্যেই উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন খুলনার সেরা উপজেলা চেয়ারম্যান হয়েছেন। কুষ্টিয়া থেকে শেখ হাসান বেলালের তথ্যচিত্রে বিস্তারিত শাহাবুদ্দিন শিহাবের রিপোর্টে। আয়তনে অনেক বড় 461 বর্গ কিলোমিটারের দৌলতপুর উপজেলায় প্রায় 5 লাখ মানুষের বসবাস। ভারত সীমান্তবর্তী এই উপজেলার বিশাল অংশ জুড়ে চরাঞ্চল। নানা কারণে প্রাথমিক শিক্ষায় পিছিয়ে এই জনপদ। সামান্য টাকার জন্য সীমান্ত এলাকায় শিশুরাও মাদক পাচারের সাথে যুক্ত হয়। নিজের উপজেলাকে এগিয়ে নিতে প্রাথমিক শিক্ষার উন্নয়নে কাজ শুরু করেন বর্তমান উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন। শেখ রাসেল কর্নার করেছেন, ওখানে অনেক বই দিয়েছেন, আমাদের জন্য খেলার ব্যবস্থা করে দিয়েছেন, তারপরে লাইব্রেরি করে দিয়েছেন। মাঝে মধ্যে এসে আমাদের স্কুলে নিজে ক্লাস নেন। মামুন 2019 সালে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর নিজের কাজে যখন যেখানে যান সেখানকার প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। লেখাপড়া ঠিক মতো হচ্ছে কিনা, ছাত্রছাত্রীদের কোনো সমস্যা আছে কিনা, এই সমস্ত বিষয়গুলো দেখভাল করেন। একজন উপজেলা চেয়ারম্যান যদি কোনো স্কুলে আইসি দেখাশোনা করেন তাহলে তো অবশ্যই সেটা খুবই ভালো। বিদ্যালয়ে পরিদর্শনের সময় ছাত্রছাত্রীর খোঁজ খবর নেন এবং ক্লাস ঠিক মতো হচ্ছে কিনা সে ব্যাপারে তিনি শিক্ষকদের খোঁজ খবর নেন এবং পরামর্শ দেন। ইতিমধ্যে আল্লাহর দরগা সরকারি প্রাথমিক বিদ্যালয় ডিজিটাল হাজিরার আওতায় এনেছেন তিনি। চেয়ারম্যান মহোদয় আমার স্কুলের মান উন্নয়নের জন্য প্রথমে একটা পরিকল্পনা করেছেন স্মার্ট স্কুল হিসাবে আমার এই বিদ্যালয়কে ডিজিটাল হাজিরার আওতায় নিয়ে আসার জন্য উনি উদ্যোগী হয়েছেন এবং অর্থ ব্যয় করেছেন। এজাজ আহমেদ মামুন খুলনার সেরা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, শিক্ষা পদকও পেয়েছেন। প্রাথমিক শিক্ষা সমিতির যে মিটিংগুলো হয় আমি প্রতিটা মিটিংয়ে উপস্থিত থাকি, সেখানে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি। আমি যখনই যেদিকে যে কাজেই যাই না কেন সেই অঞ্চলে যদি কোনো প্রাথমিক বিদ্যালয়ের কাছাকাছি থাকে সেখানে আমি একটু পরিদর্শন করি, কি করছে কি বিষয় সেগুলো আমি দেখভাল করার চেষ্টা করি। দেশকে এগিয়ে নিতে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কাছে দৌলতপুর উপজেলা অনুকরণীয় হতে পারে, এমনটাই দাবি এলাকাবাসীর। শাহাবুদ্দিন শিহাব, RTV।
আন্তর্জাতিক সংবাদ। ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জায়ের বলসোনারোর সমর্থকদের নৈরাজ্যের জেরে কমপক্ষে 1200 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি এখন প্রেসিডেন্ট লুলা দা সিলভার নিয়ন্ত্রণে। সোমবার রাজধানী ব্রাসিলিয়ায় দেশের ক্ষমতার 3 কেন্দ্র, আইনসভা, প্রেসিডেন্ট ভবন ও সুপ্রিম কোর্টে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে নিরাপত্তা বাহিনী। প্রেসিডেন্ট লুলা দা সিলভাকে ক্ষমতা থেকে সরাতে গেল রোববার একযোগে এই 3 দপ্তরে হামলা চালানো হয়। এর মধ্যে রাজধানী ফেডারেল ডিস্ট্রিক্টের ওপর কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে একটি ডিক্রিতে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট লুলা। এর মাধ্যমে পুলিশকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। আসরের প্রথম জয়ের লক্ষ্য নিয়ে বিপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে সাকিবের ফরচুন বরিশাল। শেরেবাংলা স্টেডিয়ামে খেলা শুরু দুপুর 1:30টায়। হাই স্কোরিং ম্যাচে সিলেটের কাছে হেরে মিশন শুরু করেছে বরিশাল। এক ঝাঁক তারকা খেলোয়াড় নিয়ে বরিশালকে শিরোপার পথে এগিয়ে নিতে চান সাকিব আল হাসান। জয় দিয়ে মিশন শুরু করা রংপুরের লক্ষ্য ছন্দ ধরে রাখা। সোহানের নেতৃত্বে ব্যাটে ঝড় তোলার অপেক্ষায় শোয়েব মালিক, সিকান্দার রাজারা। দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে লড়বে ঢাকা ডমিনেটর্স। টানা 3 জয়ে উঠছে সিলেট, আর জয় দিয়ে শুরু করা ঢাকার এটি দ্বিতীয় ম্যাচ। সকালের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোন মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।